বেশ কিছু আপডেট দিয়ে আছে 2025 আইপিএল নিয়ে, যেখানে এসআরএইচ ভার্সেস লখনৌর একটা দুর্দান্ত ম্যাচ দেখলাম এবং 300 রান করতে গিয়ে হেরে বসলো এসআরএইচ। এবং এরই সঙ্গে ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে সবচেয়ে বড় কন্ট্রোভার্সি চলছে এবং আজকে সবচেয়ে বড় একটা ম্যাচ রয়েছে। প্রথমে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ভার্সেস সিএসকে আজকে সবচেয়ে বড় ম্যাচ রয়েছে এবং সেই ম্যাচ নিয়ে কথা বললে, যেখানে এর আগের বছর আমরা দেখেছিলাম রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর জিতে যেরকম সেলিব্রেট করেছিল, তারা সেই জায়গাটিকে মনে হচ্ছিল তারা হয়তো 2024-এর আইপিএলটাই জিতে গেছে। এবং সেই কারণে অনেকে হয়তো বলছিল যে মহেন্দ্র সিং ধোনি তিনি রিটায়ারমেন্ট করেনি শুধু আরো একবার হারানোর জন্য, এবং মাহি রিটার্ন নেয়নি টি20 বা আইপিএল থেকে, সেটা হচ্ছে আরো একবার রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকে হারানোর জন্য। আজকে সবচেয়ে একটা বড় ম্যাচ দেখতে চলেছি আমরা, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ভার্সেস চেন্নাই সুপার কিংস। এবং এই ম্যাচটা হবে চেন্নাই সুপার কিংসের নিজস্ব হোম গ্রাউন্ডে চিপকে, এবং সেখানে স্পিন সহায়ক পিচ হবে। এবং সেখানে কিভাবে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের ব্যাটাররা চেন্নাই সুপার কিংসের স্পিনারদেরকে সামলায়, সেটা একবার দেখার বিষয়। কেন বলছি? কারণ চেন্নাই সুপার কিংসে কিন্তু সেরকম মেন স্পিন বলার রয়েছে, রবীন্দ্র জাডেজা রয়েছে। সে রবীন্দ্র জাডেজাকেও কিভাবে সামলায় সেটা একবার দেখার বিষয়। কারণ যতটা ইজি ভাবে ফিল সল্ট এবং অপরদিকে বিরাট কোহলি কেকেআর স্পিনারদেরকে সামলেছিল ইডেন গার্ডেন্সে, সেরকম ইজি পিস হবে না এটা যে খুব ইজি ভাবে সামলাতে পারবে চিপকে স্টেডিয়ামে। সেটা একটা বড় চ্যালেঞ্জিং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের ব্যাটারদের কাছে চেন্নাই সুপার কিংসের সামনে, চেন্নাই সুপার কিংসের হোম গ্রাউন্ডে। এবং অপরদিকে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের ক্যাপ্টেনের দিকেও নজর থাকবে, কারণ সেও কিন্তু দুর্ধর্ষ স্পিন খেলে, সেও কতটা কার্যকরী হয়ে উঠবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সেটা একবার দেখার বিষয়। এবার যদি চেন্নাই সুপার কিংসকে নিয়ে একটু বলি, যেখানে চেন্নাই সুপার কিংসকেও কিন্তু অসাধারণ ফর্মে রয়েছে বলাররা এবং ব্যাটাররা। এবং সবচেয়ে ভয় হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের জন্য চেন্নাই সুপার কিংসের হয়ে, সেটা হচ্ছে রাচির রবীন্দ্র। সে রাচির রবীন্দ্র সে কিন্তু দারুণ ফর্মে রয়েছে, আগের ম্যাচেও সে কিন্তু দারুণ পারফরমেন্স করেছে। এবং এই ম্যাচেও সে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিরুদ্ধে যদি জ্বলে ওঠে, সেটা কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের জন্য একটা দুঃস্বপ্ন হয়ে উঠবে। এবং এবছর সত্যি কি আরো একবার দেখার বিষয়, এবং সেদিকে আমাদের সবারই নজর থাকবে, প্রতিশোধ কি নিতে পারবে মাহি বা চেন্নাই সুপার কিংস রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকে হারিয়ে, সেটা একবার দেখার বিষয়। এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বোলিং লাইন নিয়ে কথা বললে, যেমন হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বোলিং লাইনও কিন্তু ভালো রয়েছে। এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের আজকে কিন্তু বোলিং লাইনে নাকি ভুবনেশ্বর কুমার যুক্ত হতে পারে এই ম্যাচ থেকে, এবং চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেই তার নাকি জার্নিটা শুরু করতে পারে। দরকার ভুবনেশ্বর কুমারকে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের জন্য। এবং ফিল্ড স্টল বিরাট কোহলি যেরকম ইজি ভাবে বরুণ চক্রবর্তী, সুনীল নারিনকে ইডেন গার্ডেন্সে খেলেছিল, সেই ইডেন গার্ডেন্স নয় এটা, এবার এটা হচ্ছে চেন্নাই চিপক, সেখানে কিরকম ভাবে সামলায় ফিল সল্ট বা বিরাট কোহলি, সেদিকে আমাদের নজর থাকবে। এবং এরই সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের ক্যাপ্টেনও। এবং চেন্নাই কি পারবে জিততে? তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। না আরো একবার 2024-এর সেই জয়ের বজায়টা রেখে দেবে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। এবার যদি কথা বলি এসআরএইচ ভার্সেস লখনৌ সুপার জায়ান্টস ম্যাচ নিয়ে, সত্যি এসআরএইচ সকলকে এন্টারটেনমেন্ট দিতে গিয়ে নিজেরাই হেরে বসলো। কারণ এসআরএইচ এর যেরকম একটা টিম হয়েছে, একটা চ্যাম্পিয়ন টিম বলা যায়, যেরকম তাদের ব্যাটিং লাইন আপ রয়েছে সেরকম তাদের বোলিং লাইন আপ রয়েছে। এবং তারা ঠিক করেছিল যেহেতু লখনৌ সুপার জায়ান্টস সেরকম স্ট্রং বলার নয়, এবং লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তারা 300 রান করবে এবং প্রথম 300 রানের একটা আনন্দ তাদের দর্শকদের দেবে। এবং গোটা গ্রাউন্ডটাই একটাও লখনৌ সাপোর্টার ছিল না, পুরো এসআরএইচ যে সাপোর্টে ছেয়ে গেছিল। যেরকম আমরা দেখেছি তোমার আরসিবির গ্রাউন্ডে হয়ে থাকে এবং চেন্নাইয়ের গ্রাউন্ডে হয়ে থাকে, ঠিক আছে, ঠিক সেরকম হয়েছিল এসআরএইচের নিজস্ব হোম গ্রাউন্ডে কালকে যে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচে। এবং সেখানেই ঠিক বলা যায় যে প্লেয়ারটাকে তুলে নিয়েছিল বুদ্ধি করে নিলামে, কেকেআর এসেও 1 বছর খেলেছিল, ভালো পারফরমেন্স করতে পারেনি তার চোট থাকার জন্য, কিন্তু ঠিক বুদ্ধি করে তুলে নিয়েছিল লখনৌ সুপার জায়ান্টস, সেই বলারটাই সবকিছুকে উল্টো পাল্টা ঘুরিয়ে দিল এসআরএইচের। কারণ কি প্রথমেই ফিরিয়ে দিল অভিষেক শর্মাকে, যে দুর্ধর্ষ একজন
টি-20 ব্যাটার, কিরকম ফর্মে থাকলে সে যদি টিকে যায় কিরকম খেলতে পারে আমরা দেখেছি। এবং তার সঙ্গে তার আগের দিনে 100 করা ঈশান কিষানকে প্রথম বলেই ফিরিয়ে দিল। সে হচ্ছে লর্ড ঠাকুর, যাকে লর্ড ঠাকুর বলে বাড়ি রাখা হয়, সে হচ্ছে শার্দুল ঠাকুর। লখনৌ সুপার জায়ান্টসের জন্য তিনি একাই ম্যাচটা ঘুরিয়ে দিল। ঠিক আছে, মনে হচ্ছে যেন আগের বছরের প্রতিশোধটা নিয়ে নিল, কারণ এসআরএইচ আগের বছর 9 ওভারে রানটা চেঞ্জ করে দিয়েছিল লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। ঠিক একইভাবে লখনৌ সুপার জায়ান্টস এসআরএইচের বিরুদ্ধে খুব ইজিভাবে রানটাকে চেঞ্জ করে দিল। এবং এসআরএইচ তারা 300 টার্গেট নিয়ে নেমেছিল, সেই জায়গায় তারা 200তেই পৌঁছাতে পারেনি, 190-এ পৌঁছালো। এবং লখনৌ সুপার জায়ান্টস তারা ব্যাট করতে নেমে মানক্রাম খুব তাড়াতাড়ি ফিরে যায়, খুব একটা কিছু করতে পারেনি। এবং অপরদিকে এসআরএইচেরও খুব একটা ভালো কিছু করতে পারেনি। ট্র্যাভিস মোটামুটি খেলে এবং তাদের বাকি ব্যাটসম্যানরাও 36, 30, 25 এরকম করে স্কোর যুক্ত করে 190-এ নিয়ে যায়। এবং অপরদিকে লখনৌ সুপার জায়ান্টসেরও ওপেনিং তাড়াতাড়ি খুব ফিরে যায়। তারপরে হচ্ছে তোমার নিকোলাস প্রন, এ ছিল বলে ম্যাচটা বেরিয়ে গেল লখনৌ সুপার জায়ান্টস। সে 26 বলে 70 রান করে ম্যাচটাকে একাই প্রায় শেষ করে দেয়। এবং ঋষভ পান্তের দিকে আমাদের সকলের নজর ছিল, আরো একবার ঋষভ পান্ত ব্যর্থ, ঋষভ পান্ত কিছু করতে পারলো না। এবং ঋষভ পান্ত একটা 6 মেরেছিল এবং ঋষভ পান্ত যেরকম ভাবে ক্যাচটা দিয়ে আউট হলো, সে আবার রিভিউ নিয়েছিল, সেটা ভাবছে হয়তো বলটা হাইট বেশি আছে, আউট হবে না, তাকে ফিরে যেতে হলো। এবং তাকে যে 28 কোটি টাকা দিয়ে কিনেছিল, সেটা কিন্তু বারবার 28 কোটি টাকা তার জন্য নয়, সেটা ঋষভ পান্ত প্রমাণ করে দিচ্ছে নিজের পারফরমেন্স দেখিয়ে। এবার ঋষভ পান্তের জন্য সবচেয়ে জটিল হয়ে উঠবে, আমি তোমাদেরকে বলে রাখলাম, টিম ইন্ডিয়াতে থাকা নিয়ে। কারণ যেরকম কোয়ালিটিপূর্ণ আরো ব্যাটসম্যান চলে এসছে ঋষভ পান্তের জন্য, তার ব্যাটিংকে সে যদি ডেভেলপ না করতে পারে, সত্যি তার জন্য চিন্তার বিষয় দাঁড়াবে। এবং খুব ইজিভাবে লখনৌ সুপার জায়ান্টস একটা জয় পেয়ে গেল। এবং জয় পেয়ে গিয়ে এটা কিন্তু তাদের মোটিভেশন করবে নেক্সট ম্যাচগুলোর জন্য। এবং এর আগের বছর কে রাহুলকে যেরকম বলেছিল ওই ম্যাচ হারার জন্য সঞ্জিত গাঙ্গুলি, এবং এর আগের ম্যাচটা লখনৌ হেরে যাওয়ার জন্য ঋষভ পান্তকেও খুব কথা শুনতে হয়েছিল ঋষভ পান্তের বাজে ব্যাটিংয়ের জন্য। আশা করি এসআরএইচের ম্যাচের পরও ম্যাচ জিতলেও ঋষভ পান্তের ব্যাটিংয়ের জন্য সঞ্জিত গাঙ্গুলির কাছে ঋষভ পান্তকেও কথা শুনতে হবে। যাক, এবার আমরা কথা বলবো যেটা হচ্ছে ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে, যেখানে আমি তোমাদের আগের ভিডিওতেই জানিয়েছিলাম যে ইডেন গার্ডেন্সের পিচটা এমনভাবে তৈরি করছে সুজন মুখোপাধ্যায়। তিনি হচ্ছে ইডেনের পিচটাকে তৈরি করছে ঠিকই, কিন্তু ইডেন গার্ডেন্সে মানে কেকেআর তারা নিজেরা পিচটাকে হেল্প পাচ্ছে না, বা তাদের স্পিনরা তারা পিচটাকে সহায়ক পাচ্ছে না। এবং রাজিনকে রাহানে নতুন ক্যাপ্টেন হচ্ছে 2025-এ কেকেআর এর জন্য আমরা সকলেই দেখেছি। এবং সেই জায়গা থেকে রাজিনকে রাহানে বলেছিল যে প্রথম ম্যাচটা হেরে যাওয়ার পর রাজিনকে রাহানে সাংবাদিকদের সামনে বলেছিল যে ইডেনে পিচটা যদি একটু স্পিন সহায়ক পিচ করা হয় তাহলে আমাদের জন্য খুব হেল্প হতো। এবং সেই নিয়ে সুজন মুখোপাধ্যায় তিনিও সাংবাদিকদের সামনে এসেছিল এবং পরিষ্কার তিনি তার ইগোটাকে দেখিয়েছিল। ঠিক আছে, ইগো ছাড়া কি বলবে সব মানুষের কথাতে, ইগো দেখিয়েছিল যে না, ইডেন গার্ডেন্সের পিচ যেরকম হচ্ছে সেরকমই থাকবে, কিছু পরিবর্তন করবো না, এরকমই বলেছিল। কিন্তু সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কেকেআর এর ফ্যান্সরা ভীষণ পরিমাণ আলোচনা করে এবং টপিকটাকে টেনে নিয়ে চলে গেছিল। এবং সেই জায়গায় আকাশ চোপড়া যে একজন বড় কমেন্টেটর, সে এবং বিভিন্ন নিউজ চ্যানেল বলতে ক্রিকেটে বড় বড় নিউজ চ্যানেল, ক্রিক বক্স, ক্রিকরো, সব তারা সমস্ত মিলে এই বিষয়টা নিয়ে ডিসকাশন করেছিল যে হ্যাঁ সত্যি কেকেআর হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্স, কেকেআর সেখানে যদি হেল্প না পেয়ে থাকে তাহলে ইডেন গার্ডেন্সে কেকেআর এর ম্যাচ রাখার দরকার নেই, সমস্ত ম্যাচ বাইরে রাখাই দরকার। এরকম বিভিন্ন আলোচনার পর যিনি পিচ তৈরি করে ইডেন গার্ডেন্সের, তিনি আরো একবার সাংবাদিকদের সামনে এসে জানিয়েছে যে কেকেআর যেহেতু এখন গুয়াহাটি থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং মুম্বাইয়ের ম্যাচটা খেলে আসার পর কেকেআর এর ম্যানেজমেন্ট যদি আমার সঙ্গে আলোচনা করতে বসে পিচ নিয়ে, নিশ্চয়ই আমি বসবো। এবং ছোটবেলা থেকেই আমি কেকেআর এর সঙ্গে রয়েছি এবং কেকেআরকে আমি ভালোবাসি এবং পিচ নিয়ে আমি নিশ্চয়ই আলোচনা করবো এবং পিচটা ঠিক করার নিশ্চয়ই চেষ্টা করব। তারা যদি আমার সঙ্গে কথা বলে, তার কথাটা পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো ঘুরে গেছে এবং কথাটাকে সে পাল্টাতে বাধ্য হয়েছে সমস্ত কেকেআর এর সোশ্যাল মিডিয়ার ফ্যান্সদের জন্য। এবং বিভিন্ন নিউজ চ্যানেলে এটা আলোচনা হওয়ার জন্য তিনিও বাধ্য হয়েছে তার কথাটাকে, স্টেটমেন্টটাকে, ইগোটাকে সরিয়ে দিতে, একদম ফাইনালি পুরো সরিয়ে দিতে বাধ্য হয়েছে। এবং দেখা যাক, এবং সত্যি কথাই, কারণ এর আগের ম্যাচগুলোতে আমরা দেখেছিলাম সে স্পিন হেল্প পায়নি,
এবং 260, 262 এরকম চেস হয়ে গেছিল এর আগের বছরও আমরা দেখেছি ইডেন গার্ডেন্স, এবং এবছরও কত ইজিভাবে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর চেস করে নিল ফিল শট এবং বিরাট কোহলি ইডেন গার্ডেন্সের মতো পিচে, যেখানে বরুণ চক্রবর্তী এবং মেন বলার সুনীল নারিন তারা দুজন থাকার পরও কেকেআর কোনোভাবে স্পিন হেল্প পায়নি এই পিচ থেকে। এবং সেই জায়গায় সত্যি কথাই গুয়াহাটিতে যে ম্যাচটা আমরা দেখলাম, ঠিক আছে, গুয়াহাটিতে যে ম্যাচটা আমরা দেখলাম সেই গুয়াহাটি ম্যাচে কিন্তু কেকেআর ভালো মতো স্পিন হেল্প পেয়েছিল এবং রাজস্থানকে স্পিনেই কিন্তু পরাস্ত করেছিল কেকেআর, সেটা আমরা দেখলাম। কারণ দুটো স্পিনার মেন, কারণ ওই ম্যাচে সুনীল নারিন খেলতে পারেনি এবং মঈন আলী এবং বরুণ চক্রবর্তী খেলেছিল, দুটো স্পিনারই দুটো করে 4টে উইকেট নিয়েছিল, একজন 27 রান দিয়েছিল, একজন 25 রান দিয়েছিল 4 ওভারে। বরুণ চক্রবর্তী 17 রান দিয়েছিল এবং মঈন আলী 25 রান দিয়েছিল 8 ওভারে, দুজন মিলে 50-এর কাছে রান দিয়েছিল, একটা দারুণ বোলিং করেছিল। কিন্তু সেই জায়গায় ইডেন গার্ডেন্সের মতো পিচে 1 ওভারেই 21 রান খেয়ে গেছিল বরুণ চক্রবর্তী। পিচটা নিয়ে ভাবা দরকার রয়েছে, কোনো বছরই ইডেন গার্ডেন্সের পিচ থেকে হেল্প পেয়ে থাকে না কেকেআর। তা তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না পিচ সম্বন্ধে। এবং আজকের ম্যাচের দিকে আমাদের সকলের নজর থাকবে, কে জেতে। সত্যি একটা দুর্ধর্ষ ম্যাচ হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ভার্সেস চেন্নাই সুপার কিংস। মাহি কি পারবে প্রতিশোধ নিয়ে জয়টাকে ছিনিয়ে নিতে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের কাছ থেকে, না রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর তাদের জয়ের ধারাটা আরো একবার বজায় রাখবে 2024 মতো 2025-এও। আর অবশ্যই তোমরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে আমাদের সঙ্গে থেকো। আমরা এই ছোট্ট চ্যানেলটার কোনো ভুল ত্রুটি হলে তোমাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দিও এবং বলো যেটা ডেভেলপ করার নিশ্চয়ই আমি চেষ্টা করব। এবং তোমাদের সাপোর্টটা ভীষণভাবে দরকার, এবং ঠিক আমিও খুব একটা নিম্ন পরিবার থেকেই ভিডিওগুলো তৈরি করি, সেই জায়গাটাকেই তোমাদেরকে বলছি তোমাদের ভালোবাসা ভীষণভাবে দরকার। এবং আমিও তোমাদেরকে ক্রিকেটটা ভালোবাসি বলে কন্টিনিউয়াস তোমাদের জন্য আপডেটগুলো আরও একবার দিচ্ছি। বাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।